খবরের উপর খবর কয়টা নিয়ে আসলে কথা বলবো ভেবে পাই না। যদিও বর্তমানে বাংলাদেশে এই মুহূর্তে উপস্থিত নেই, অনেক দূরে রয়েছি বাংলাদেশ থেকে, তারপরেও দেশে যেহেতু জন্ম, সেই ক্ষেত্রে দেশের বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করা, পাশাপাশি সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করা, খবর উপস্থাপন করা, সবকিছু মিলিয়ে আসলে ব্যাপক উদ্বিগ্ন এবং অনেকটাই চিন্তিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমি বরাবর মাথা মোটা একটা রাজনৈতিক দল বলে বিবেচনা করে এসেছি। সেটা 100% সত্যি এবং তার অনেক বাস্তব প্রমাণ রয়েছে। তো বিএনপির যে রাজনৈতিক পরামর্শক এবং বিএনপির কূটনীতি নিয়ে যে ব্যক্তি দেখাশোনা করে কিংবা পরামর্শদাতা বা পরামর্শ দেয়, সে যথেষ্ট ধূর্ত প্রকৃতির একটা মানুষ। বিগত 3 মাসের ব্যবধানে মেটিকুলাসলি ডিজাইন করে একটা প্ল্যানের মাধ্যমে বিএনপিকে একদম পুন মেরে দিয়েছে। আপনারা মানেন কি না মানেন, এটা বাস্তবসম্মত এবং এটাই ধ্রুব সত্য। একটা বিষয় খেয়াল করেন, 5ই আগস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতবর্ষে অবস্থান করছেন। এর পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে মূলধারার যে গণতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে বিএনপি সব থেকে বৃহৎ একটা রাজনৈতিক দল আওয়ামী লীগের অবর্তমানে। তো বিএনপি কিন্তু একটা সমূহ সম্ভাবনা ছিল এবং একটা যথেষ্ট সুযোগ ছিল সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়ে সাধারণ জনগণ এবং শিক্ষার্থী যারা রয়েছে তাদের পাশে থেকে তাদের জনসমর্থন আদায়ের একটা সুযোগ ছিল। বিএনপি দীর্ঘদিন যাবতীয় জনবিচ্ছিন্ন একটা রাজনৈতিক দল, গত 17 বছর আমরা সেটা দেখে এসেছি। আওয়ামী লীগকে স্বৈরাচার বলা হয়, কিন্তু বিএনপি কিন্তু তাদের জনসমর্থন নিয়ে কখনো আওয়ামী লীগকে ওইভাবে প্রতিহত কিংবা প্রতিবাদ জানাতে বারবার ব্যর্থ হয়েছে, তারা পারেনি। বিএনপির একটা সমূহ সম্ভাবনা ছিল, কিন্তু সেই সম্ভাবনার আপাতত আশারে বালি বা ঘুরে বালি আপনারা যাই বলেন না কেন। যদিও তারেক রহমান যে বিএনপির শীর্ষস্থানীয় পর্যায়ের একজন নেতা, অর্থাৎ বিএনপির পরিচালক ধরতে গেলে তাকে আমরা বলতে পারি, উনি লন্ডনে অবস্থান করছেন। উনি যথেষ্ট ম্যাচিউর কথাবার্তা বলছেন, উনি রাজনীতি নিয়ে যথেষ্ট তার ম্যাচিউরিটি প্রকাশ পাচ্ছে, কিন্তু তার যে সিদ্ধান্ত, তার যে পরামর্শ, সেটা তৃণমূল না বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা কেউ পাত্তা দিচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তবে বিএনপি যদি এভাবে চলতে থাকে, তাদের রাজনীতি আগামী কিছুদিন পর দেখবেন মাটির সাথে মিশে যাবে, তৃণমূলের সাথে তাদের সম্পৃক্ততা নষ্ট হয়ে যাবে। সাধারণ জনগণ ইতিমধ্যে বুঝে গিয়েছে বিএনপির চরিত্র কখনো বদল হবার নয় এবং তারা বদলায়নি। গত 3 মাসে তারা যে হরিলুটের রাজত্ব কায়েম করেছে সারা দেশব্যাপী, তাতে সাধারণ মানুষ অনেকটাই ক্ষুব্ধ। যতটা ক্ষুব্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা, তার থেকেও বেশি ক্ষুব্ধ সাধারণ জনগণ। আবার এর মধ্যে যুক্ত হয়েছে ভারত বিরোধিতা। বাংলাদেশের রাজনীতিতে চটকদার বিজ্ঞাপনগুলোর মধ্যে অন্যতম। একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ভারত বিরোধী কথাবার্তা বলে না। এছাড়া বাদবাকি যত রাজনৈতিক দল রয়েছে সবাই ভারতের কম বেশি বিরোধিতা করে থাকে। আজ রুহুল কবির রিজভী সাহেব উনি ভারতকে নিয়ে কি একটা ব্যঙ্গাত্মক কথা বলেছেন, যেটা কোনোভাবে একজন রাজনৈতিক নেতার কাছ থেকে সেটা প্রত্যাশিত নয়। একটা শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, তার বক্তব্যটা আপনারা শুনেন। আপনারা তো টয়লেট সারেন রেল লাইনের ধারে, আপনি হ্যাঁ একেবারে ওই যদি যান কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ইয়েতে একবারে উন্মুক্ত প্রাঙ্গণ ছাড়া আর ইয়ে করার কোনো উপায় নাই। যে সার্জিক্যাল অপারেশন তারা করবে, তো ওরা কি মনে করে আমাদেরকে? আপনি সার্জিক্যাল অপারেশন করবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা কি বলে যে আঙ্গুল চুষতে থাকবো? এটা আপনাদের ভুল ধারণা। আপনারা যে কি পরিমাণ ঈর্ষা এবং বিদ্বেষে ভোগেন বাংলাদেশিদের সাথে, বাংলাদেশিদের প্রতি, আপনার এই কথায় প্রমাণিত হলো। শুভেন্দু অধিকারী বলে তার নাম, বিজেপির বিরোধী দলীয় নেতা পশ্চিম বাংলার, তিনি কথা বলছেন যে সেই ডাক্তারকে, চিকিৎসককে তিনি বলছেন যে তাকে মানে সাবাসী দিচ্ছেন, সাবাস দিচ্ছেন। তা আপনারা কি মনে করেন আমাদের কয়জন লোক যায় চিকিৎসা করাতে? চিকিৎসা করার সাথে হয়তো একটু ট্যুরিজম হয়, একটু ঘুরে বেড়ানো যায়, সেই জন্য অনেকে যায়। তো মাত্র তো যায় 1% বা 1%-এর কম। তাহলে এত বড় জনগোষ্ঠীর মানুষ যে চিকিৎসা পায়, তাহলে সে চিকিৎসা কারা দেয়? আমাদের দেশ বিদেশ থেকে পড়াশোনা করা ডাক্তাররা নেই, আমাদের হাসপাতাল নেই। আমাদের এখন হাসপাতাল আছে অসংখ্য, অসংখ্য ডাক্তার আছে। তো ভাই, ভারতবর্ষে টয়লেট নাই, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত তারা রেল লাইনের ধারে বাথরুম করে, টয়লেট করে। তো আপনারা ভারতবর্ষের সম্পর্ক ভালো করতে চান কেন? একবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভারত বিরোধিতা করে বক্তব্য দেন, একবার রুহুল কবির রিজভী দেন, একবার আবার কিছুদিন পূর্বে দেখলাম আমির খসরুকে আপনারা ভারতে পাঠিয়েছিলেন। অমিত শাহ যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে গিয়ে একদম নতজানু হয়ে একদম মানে ছেঁচড়ার মতো
দাঁড়িয়েছিল তার সাথে কথা বলার জন্য, তিনি তাকে পাত্তা দেননি। তার মানে কি বিএনপি এই দ্বৈত নীতি পালন করছে কি, যাতে বিএনপিকে ভারতবর্ষ পাত্তা দিচ্ছে না, সেজন্য তারা ভারত বিরোধিতা করে নতুন একটা গেম খেলার চিন্তা ভাবনা করছে। বাংলাদেশের মানুষের একটা সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে, এন্টি ভারত বিরোধী সেন্টিমেন্ট, সেটাকে কাজে লাগিয়ে বিএনপি কি আবার জনসমর্থন আদায়ের জন্য কোনো প্রক্রিয়া চালাচ্ছে কিনা। যদি এই ধরনের চিন্তা ভাবনা করে থাকে বিএনপি, তবে সেটা কোনোভাবেই সম্ভব নয় তাদের সেটা বাস্তবায়ন করা। এটা সাধারণ জনগণ বুঝে গেছে যে বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল নামে হলেও এই দল কখনো গণতন্ত্রকে ওইভাবে উপস্থাপন করতে পারেনি, গণতন্ত্রকে ওইভাবে তারা রাজনৈতিক মঞ্চায়ন করতে পারেনি। সেই জায়গা থেকে আমি মনে করছি আগামী 2-3 মাস পর যদি নির্বাচন আরো দেরিতে হয়, সেক্ষেত্রে বিএনপির ভরাডুবি সুনিশ্চিত। নির্বাচনে বিএনপি কখনোই ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না, এটা মোটামুটি নিশ্চিত। তো যাই হোক, বিএনপি কর্মী সমর্থক যারা রয়েছেন, আমি আপনাদের নিষেধাজ্ঞা করছি না, আমি সত্যি কথা বলতেছি। আপনাদের শীর্ষস্থানীয় নেতারা, তারেক রহমান কিন্তু ভারত বিরোধী কোনো বক্তব্য দেয়নি এখন পর্যন্ত, কিন্তু আপনাদের শীর্ষস্থানীয় নেতা যারা রয়েছে তারা বরাবর ভারত বিরোধিতা করছে। এই দেশের রাজনীতিতে, এই দেশ না শুধু, তথাপি দক্ষিণ এশিয়াতে ভারতের বিরোধিতা করে রাজনীতি করে কেউ কখনো সফল হতে পারেনি। 17 বছর আপনারা ক্ষমতার বাইরে ছিলেন, আগামী আর 17 বছরের মধ্যে ক্ষমতায় আসতে পারবেন কিনা ভারত বিরোধিতা করে, সেটাই এখন দেখবার বিষয়। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ।